প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিদ্রাহীনতা, একটি মানসিক সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ। চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান ১৯৭৫ সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যেটি জানতে চাইব শুরুতেই, যে নিদ্রাহীনতা, এই নিদ্রাহীনতা বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ। প্রথমে বলতে হচ্ছে যে আমরা সারাদিন কাজ করে আমরা ক্লান্ত হয়ে যাই এবং দিন শেষে আমরা ঘুমিয়ে পড়ি। তো এই যে ঘুমিয়ে পড়ি, এটা একটা স্বাভাবিক মানে প্রক্রিয়ার একটা অংশ। আমরা ঘুমিয়ে যাই, আবার পরের দিন আমরা কাজ করি এবং কাজ করার জন্য আমাদের যে একটা মানে একটা শক্তি সঞ্চয় বা একটা কর্মচাঞ্চল্য আসার জন্য যে একটা মানে একটা শক্তি বলে, এটা আমরা উদ্যমটা আমরা পাই নিদ্রার মাধ্যমে। আর নিদ্রার মাধ্যমে আসলে শরীরের যে মস্তিষ্ক, এটা তো মানে কন্টিনিউয়াস তো কাজ করতে থাকে। তো নিদ্রার সময় এটা সে একটা বলতে পারেন যে অনেকটা বিশ্রাম পেয়ে থাকে। তো কারো এরকম হয়, কোনো ব্যক্তির এরকম হয় যে তারা সারাদিন পরিশ্রম করেন কিন্তু দিন শেষে ওনারা ঘুমাতে পারেন না। তখন তাদের মধ্যে এক ধরনের বিপর্যয় তৈরি হয়। নিদ্রাহীনতার জন্য আপনার ধরেন যে প্রচণ্ড অস্থিরতা হতে পারে, মানুষের রাগ কন্ট্রোল করার ক্ষমতা কমে যেতে পারে, ইনসমনিয়া বলে থাকি, ইনসমনিয়া বলি। আচ্ছা। আর নিদ্রাহীনতা বা যদি ঘুমের সমস্যার কথা বলি আমরা, এটা কয়েক ধরনের হতে পারে। একটা হতে পারে যে ইনসমনিয়া, আরেকটা হতে পারে যে হাইপারসোমনিয়া অথবা অতিরিক্ত মানে ঘুম ভাব, দিনের বেলা খুব ঘুম ভাব থাকে। এটা একটি সমস্যা। আরেকটি সমস্যা আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের কোনো একজন ব্যক্তি অসুস্থ না, উনি স্বাভাবিক লোক, উনি যদি যুক্তরাষ্ট্র বা ইউরোপে যাদের সাথে আমাদের একটা সময়ের একটা অন্যতম তারতম্য আছে, ওইসব দেশে বেড়াতে গেলেন বা কোনো কাজেও যদি যান, তখন দেখা যায় যে ওই আমাদের যে একটা যে ডে নাইট যে একটা শিডিউল, ওইটার বিপর্যয়ের জন্য বা এটার পরিবর্তনের জন্য তাদের ঘুমের সমস্যা হয়। আর আরেকটা হয় যে আপনার ধরেন যে ওই বিভিন্ন রকমের শারীরিক রোগের কারণেও নিদ্রাহীনতা হতে পারে। আচ্ছা, তো এই এত ধরনের নিদ্রাহীনতার মধ্যে দিয়ে আসলে সমস্যা কোনটা, সেটি বোঝার উপায় কি? প্রত্যেকটাই সমস্যা যদি এটা আপনার জন্য ক্ষতির কারণ হয় বা আপনার স্বাভাবিক কর্মচাঞ্চল্যকে যদি ব্যাহত করে, তার মানে দেখতে হবে যে আসলে প্রতিদিনের কাজ বা স্বাভাবিক যে কর্ম ব্যস্ততা সেটিকে হ্যাম্পার করছে কিনা, সেটি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আগে। তো তাহলে আমরা যেটিকে আমরা ইনসমনিয়া বলছি বা এই যে অনিদ্রা রোগ যেটি বা মানসিকভাবে সমস্যা করছে যে সমস্যাটা, সেটি কিভাবে হচ্ছে? সাধারণত আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে, যে আমরা যখন বিছানায় শুয়ে যাই, আমরা বিছানায় শোয়ার প্রায় মিনিট ২০ পরে আমরা ঘুমিয়ে পড়ি। এখন এটা বোঝার উপায় হচ্ছে যে ইলেকট্রোএনসেফালোগ্রাম, এই পরীক্ষাটা আমরা অনেক সময় করে থাকি যাদের নিদ্রাজনিত বিভিন্ন ধরনের মানসিক রোগ হতে পারে, যেমন প্যারাসোমনিয়া হয়, যে নিদ্রার সময় অনেক ধরনের কাজ করে, যে ঘুমের মধ্যে হেঁটে বেড়ান, বা অন্যান্য যদি আমাদের খিঁচুনি রোগের জন্য অনেক সময় আমরা স্লিপ ইজি করি। তো তখন দেখা যায় যে আমরা ঘুমিয়ে পড়ার ২০ মিনিটের মধ্যে ব্রেনে এক ধরনের তরঙ্গ দেখা যায়, যেটা আমরা সাধারণত ঘুমের সময় পেয়ে থাকি। তো কারো দেখা যায় যে ২০ মিনিট পরে যে ঘুম চলে আসে, তার পরিবর্তে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা পরে ঘুম আসে। কারো হয় যে দিনের বেলা খুব ভোরে ঘুম ভেঙে যায়, উনি চাইলেও আর ঘুমাতে পারেন না। কারো হয় যে রাতের ঘুম না হয়ে দিনের বেলা উনি ঘুমিয়ে থাকেন। এছাড়া যারা মাদকাসক্ত, ইয়াবা বা এমফিটামিন জাতীয় ওষুধ খান, তারা সারা রাত জেগে থাকেন এবং ফলশ্রুতিতে দিনের বেলা ওনারা ঘুমান এবং দিনের অন্যতম মানে কার্যকলাপ থেকে নিজেকে গুটিয়ে রাখেন। তো এখন আমরা নিদ্রাহীনতার যেসব প্রভাবগুলি হয়, যেমন একজন অফিস গোয়িং পারসন, তার যদি সারা রাত না ঘুম হয়, দিনের বেলা উনি কিন্তু তার মানে কাজের মানে তার যে কর্মক্ষমতার কাজটা সেটিতে উপস্থিত থাকতে পারছেন না। যদি উনি উপস্থিত থাকেন, ওনার যে মানে কর্ম সক্ষমতা মানে কি বলে কর্মদক্ষতার পর্যাপ্ত ব্যবহার উনি করতে পারছেন না। অযাচিতভাবে অন্যদের সাথে খিটখিটে মেজাজে জড়িয়ে যাচ্ছেন, মানে মেজাজ হারিয়ে ফেলছেন, রাগারাগি করছেন, অফিসের পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, ইত্যাদি সমস্যা হতে পারে। তার মানে এটার ইম্প্যাক্ট অনেক জায়গায় পড়ছে, ব্যাপক।
আচ্ছা, তো এই যে বলছিলেন যে ইনসমনিয়া বা যেটি আপনি নিদ্রাহীনতা, এই সমস্যাটার পিছনের আমি যদি কোনো ফ্যাক্টর বা কারণ জানতে চাই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এটা আসলে বহুমাত্রিক। যেমন ধরেন যদি কারো যদি ডিপ্রেশন হয়, যদি আমরা মনোরোগের কথা বলি, যে ডিপ্রেশন হলে নিদ্রাহীনতা হতে পারে। এক ধরনের মনোরোগ আছে যেটাকে বলে যে বাইপোলার মুড ডিসঅর্ডার। ওখানে যদি ম্যানিক হন তাহলে ওনারা কিন্তু ঘুমাতে চান না, ঘুমে হয়তো চোখ ভেঙে আসছে, উনি ওষুধ খাচ্ছেন, ঘেমে আসছে, কিন্তু এই যে ঘুম ঘুম চোখে হেঁটে বেড়াচ্ছেন, এদিক সেদিক আঘাত পাচ্ছেন, তারপরে উনি ঘুমাতে চাচ্ছে না, ভয় পেয়ে যাচ্ছেন না, উনি মনে করছেন যে আমি ঘুমিয়ে আমার মূল্যবান সময় নষ্ট করব না, আমি কাজ করে বেড়াবো। ও আচ্ছা আচ্ছা, এটি তখন একটি ডিসঅর্ডার হয়ে যায়, ডিসঅর্ডারের জন্য হয়। আচ্ছা, এছাড়া ধরেন যে যারা যদি অতিরিক্ত উদ্বেগজনিত রোগে ভোগেন, অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, তাহলে ওনাদের ঘুম আসতে দেরি হয়। আচ্ছা, আর ডিপ্রেশনে আরো যেটা হয় যে আপনার ধরেন যে সারাত ঘুমাচ্ছেন, আমরা সবাই দেখছি যে উনি হয়তো ঘুমিয়ে আছেন, কিন্তু উনি বলছেন যে আমি ঘুমের তৃপ্তি পাচ্ছি না, দিনের বেলা হয়তো শুয়ে থাকছেন। আর যদি কিছু ওষুধ খান অথবা যদি কিছু মানে ওই যে আমরা বলি যে স্টিমুলেন্ট, যেমন আপনি ক্যাফেইন, কফি, চা এই জাতীয় খাবার যদি রাতের বেলা খান, কোক বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে হয়তো রাতের বেলা নিদ্রাহীনতা হতে পারে। এছাড়া কিছু কিছু রোগ আছে যেমন স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া হলে যে ওনারা ঘুমের মধ্যে ওনাদের একটা শারীরিক সমস্যার জন্য শ্বাসকষ্ট হয়, ওনারা জেগে থাকেন, অনেকটা বসে বসে হয়তো ঘুমানোর চেষ্টা করেন, যার প্রেক্ষিতে দিনের বেলা ওনারা খিটখিটে মেজাজে থাকেন, ড্রাউজি থাকেন। আচ্ছা, তো আসলে চিকিৎসকের আসলে প্রয়োজনীয়তা কখন, বা এই যে কতদিন ধরে এই সমস্যাটা চলতে থাকলে তখন একজন চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হতে পারে? এটা যদি ধরেন যে একটা প্রভূত উল্লেখযোগ্য সময় যদি থাকে, যদি ধরেন যে মাসের অধিক যদি থাকে, তখন আমরা বলতে পারি। আরেকটা জিনিস এখানে আমি গুরুত্বপূর্ণ যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বলি যে স্লিপ হাইজিন, আমাদের দাঁতের পরিচর্যার জন্য যেমন আমরা ওরাল হাইজিন মানে কথাটা আছে, স্লিপ হাইজিন মানে হচ্ছে যে আমাদের জীবনযাত্রা একটা নিয়ন্ত্রণের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের মানে ঘুমের এমনিতে ওষুধ ছাড়াও এটা আমরা ইমপ্রুভ করে যেতে পারি। যদি এরকম হয় যে একজন ব্যক্তি সারাদিন কাজ করছেন, উনি রাত্রে 11টা সাড়ে 11টার দিকে ডিনার করছেন এবং তারপর শুয়ে যাচ্ছেন, ওনার এই আচরণ, ওনার লাইফস্টাইলের জন্য কিন্তু ওনার ঘুমের ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে আমরা বলি যে ডিনারটা 7টা থেকে 8টার মধ্যে খেয়ে ফেলাটা উত্তম, এবং ঘুমানোর কমপক্ষে 3 ঘন্টা আগে আপনারা যে মানে ডিনারটা সেরে নেওয়া, রাতের বেলা পানি কম খাওয়া, রাতের বেলা চা কফি এগুলি না খাওয়া। আর একটা উল্লেখযোগ্য বদভ্যাস বলবো আমরা, যে ধরেন যে বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখা, কিংবা এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোবাইল নিয়ে বা এই যে ইন্টারনেটে অনেকটা সময় ব্যয় করছে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের মধ্যে, কিন্তু এদের কারণে কিন্তু অনেক সময় মানে তাদের মধ্যেও এই অনিদ্রাজনিত সমস্যাটা হচ্ছে। যদি আপনি বিছানায় শুয়ে ঘুম ছাড়া অন্য যে কোনো কাজে আপনি সময় ব্যয় করেন, তাহলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। এই জন্য আমরা বলি যে বিছানায় শুয়ে টিভি না দেখা, কোনো ডিভাইস ইউজ না করা, এগুলি আর কি। আচ্ছা, তো এই স্লিপ হাইজিন বলতে কি এটাই বুঝিয়েছেন? এটা, এবং দিনের বেলা ঘুমিয়ে না থাকা। ধরেন যে আপনার সারা রাত ঘুম হচ্ছে না, আপনি দিনের বেলা মটকা মেরে বিছানায় পড়ে আছেন, হ্যাঁ, তো এইটাও কিন্তু আপনার রাতের ঘুমের ডিস্টারবেন্সের একটা কারণ হবে। তো সুতরাং আপনি একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাবেন, নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠে যাবেন, ঘুম না হলেও অযাচিত বিছানায় শুয়ে থাকবেন না। আচ্ছা, এবং দিনের বেলা ন্যাপ নেওয়া, যে আমরা দুপুরবেলা খাবার পরে যে একটা হালকা একটা শর্ট মানে একটা শুয়ে থাকি, যে মানে সিএসটা যেটাকে বলে আর কি, যে মানে একটা মানে অল্প সময় বিছানায় গড়াগড়ি করা, ওইটা না করাই ভালো আর কি, যদি ঘুমের সমস্যা হয়। আচ্ছা, তো আসলে এটি প্রকট আকার ধারণ করে কিভাবে, বা জটিলতা কি হতে পারে এক্ষেত্রে? না, যদি আপনার মনোরোগের কারণে হয়, যেমন আপনার যদি ডিপ্রেশনের জন্য হয় বা ম্যানিক রোগের জন্য হয়, তাহলে আপনাকে ওই রোগগুলি চিকিৎসা করলে এই ঘুমের সমস্যা মিটে যাবে। যদি এটা অন্য কোনো ড্রাগের জন্য হয়, যেটা স্টিমুলেন্ট, বা যারা মাদকাসক্ত, হ্যাঁ, ইয়াবা বা এমফিটামিন জাতীয় ওষুধ খাচ্ছেন, ওইটা বন্ধ করে দিলে এটার প্রত্যাহারজনিত সমস্যার সময়টা কেটে গেলে তারপরে হয়তো ঠিক হয়ে যাবে। আর যদি ওনার নিদ্রাহীনতার কারণ হচ্ছে যে ওনার মানে জীবনযাপনের মানে ইরেগুলারিটি, তাহলে ওইটাকে আপনার অ্যাড্রেস করতে হবে, যে স্লিপ হাইজিনটাকে মেনটেন করতে হবে। এছাড়া যদি অন্য কোনো মানে ওই ওষুধ উনি খান, যেটা ওনাকে মানে ডাক্তারের দ্বারা প্রেসক্রিপশন করা ওষুধ যদি উনি খান, ওইটার যদি মনে হয় যে ঘুমের অসুবিধা করবে, তাহলে রাতের বেলা না দেওয়া। যেমন আমরা মনোরোগ চিকিৎসকরা কিছু কিছু
অ্যান্টি ডিপ্রেশন রাতের বেলা দিই, এটা ঘুমের অসুবিধার কারণ হয়, এটা আমরা তখন শিফট করে দিনের বেলা দিই, করে অন্য সময় দিতে হয় যাতে করে ঘুমটা তার ভালো হয়। আচ্ছা, কারণগুলো কি তাহলে জানা বেশি জরুরি, যে কি কারণে হচ্ছে এবং সেই কারণটা পরে ইভ্যালুয়েট করতে হবে সেটার। তারপর জেট ল্যাগ যদি থাকে তো এটা 2-3 দিন একটা ওই যে অভ্যস্ত হয়ে গেলে এটা আবার ঠিক হয়ে যায়। এটা কি বলছিলেন? জেট ল্যাগ ধরেন যে আমরা বাংলাদেশ থেকে যদি যুক্তরাষ্ট্রে গেলাম অথবা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসলো, এই যে দুই দেশের যে তারতম্য, ওই তারতম্যের জন্য আমাদের যে মানে যে আমরা বলি যে বায়োলজিক্যাল ক্লক, এটা খুবই টেম্পোরারি একটি সমস্যা এবং সেটি অবশ্যই সমাধান হয়ে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা এই বিষয়টি নিয়ে জানলাম। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে এনটিভি পরিবারকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অনিদ্রা বা নিদ্রাহীনতা বা ইনসমনিয়া, এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা ইউজ করব রোপ। রোপের ক্ষেত্রে যেটা বলবো যে এটা কিন্তু কিছুটা অ্যাডভান্স লেভেলের এবং বড়রা বেশি ব্যবহার করে। দেখা যায় যে কমান্ডোজরা বা নেভি সিলস তারা দেখা যাচ্ছে যে যখন বাইরে থাকছে তখন ইকুইপমেন্টস সহ তাদের মুভ করা সম্ভব হচ্ছে না বলে তারা এই ধরনের প্রপস ইউজ করেন, যে ওটা দিয়ে যেন তারা এক্সারসাইজটা করতে পারেন। আমরা এখানে শিশুদের ক্ষেত্রে কেন ইউজ করছি এটা বলছি যে শিশুরা দেখা যায় যে বড়দেরকে বা ফাইটার আর্মি এরকম ওদেরকে খুব পছন্দ করে এবং ফলো করে, এবং অনেক সময় দেখা যায় যে তাদের অ্যাক্টিভিটিগুলো তারা বুঝে বা না বুঝেই সেটা করা শুরু করে। তো এখানে সেটা কিছু কিছু ইকুইপমেন্টস কিন্তু আমরা শিশুদের উপযোগী করেও ইউজ করতে পারি, যেটা দেখা যাবে যে ওরাও খুব খুশি থাকলো যে হ্যাঁ দে আর গ্রোয়িং আপ এবং তারা তাদের সুপার হিরো বা তাদের পছন্দের মানুষের মতো তারা একটা কাজ করতে পারছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা দেখব যে ওর গঠন এবং ফিজিক্যাল মাসেল স্ট্রেংথ এবং এগুলো যেন বিল্ড আপ হয়। সো লিও এখানে আমাকে হেল্প করবে। লিও স্টার্ট। এটা হচ্ছে ব্যাটল রোপ। ওকে, গুড। দেখতে অনেক সহজ মনে হবে। অ্যান্ড লিও স্টার্ট। ইয়েস, অ্যান্ড গো গো গো। যখন এই রোপটা কিন্তু অনেক বেশি ওয়েট আছে, হ্যাঁ এটা ডিফার করবে যে বিভিন্ন ওয়েটের আছে, আমরা এখানে ম্যাক্স ওয়েটের রোপটা ইউজ করছি। অ্যান্ড গো লিও ফাস্ট 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 ফাস্ট। ইয়েস 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 ইয়েস, ডাউন অ্যান্ড দেন চেঞ্জ যখন হবে সাথে সাথে। ওকে, ইয়েস, ফাইন। অ্যান্ড গ্রিপিং, হ্যাঁ করা শুরু করো। যখন আমরা দেখছি এখানে যে যখন সে করছে তখন তাদেরকে হচ্ছে মনোযোগটা রাখতে হচ্ছে যে প্রতিটা স্টেপে তাকে গ্রিপ যেন রোপটা পড়ে না যায়, এবং হাতের যেটা হচ্ছে যে তার রিস্টের অ্যাক্টিভিটিটা বাড়ছে, ফোর আর্মসটা অ্যাক্টিভেটেড হচ্ছে, এবং যখন আমরা একটা লাঞ্জ মুভে রাখছি তখন তার কোয়ার্স মাসেল এবং হ্যামস্ট্রিংটাও স্ট্রং হচ্ছে। কোয়ার্স। ওকে লিও, থ্যাংক ইউ। স্ট্যান্ড আপ। তোমার কি মনে হচ্ছিল যে তোমাকে মনোযোগ দিতে হচ্ছিল যে আমি কি কথা বলছি সেটার চেয়ে তোমার মনোযোগ দিতে হচ্ছিল যে হাত থেকে যেন রোপটা পড়ে না যায়, এবং যখন বলছি যে ফাস্ট করে খুব ফাস্ট করতে হচ্ছিল, তখন তোমার কোন জায়গাটায় প্রেশার লাগছিল বেশি, পায়ের দিকে না হাতের দিকে? হাতের দিকে। ওকে, তো এখানে দেখছি যে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা খুব ভালো পড়াশোনায় বা খুব ভালো রেজাল্ট করার কথা, কিন্তু দেখা গেলো যে তার লেখার স্পিডটা নেই। হ্যাঁ, লিখতে গেলে দেখা যাচ্ছে সে এত স্লো যে লিখতে পুরোটা উত্তর সে দিতে পারলো না। তো এখানে এই ব্যায়ামটাও কিন্তু খুব ভালো একটা ব্যায়াম, যে ফোর আর্মসটা যখন অ্যাক্টিভেটেড হবে তখন দেখা যাবে যে তার হাতের লেখা এবং ওই মাসেল ক্যাপাসিটিটা বেড়ে যাবে, তখন কিন্তু সে ব্যায়ামের পাশাপাশি পড়াশোনাতেও সে ভালো আশানুরূপ একটা ফল দেখাতে পারবে। তো আমরা ব্যাটল রোপ ইউজ করে দেখলাম যে কিভাবে তার ফিজিক্যাল এবং মেন্টাল এবং টোটাল একটা প্যাকেজ তার ইমপ্রুভমেন্টটা হয়। দর্শক, কমলায় রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ, কিন্তু কতটুকু রয়েছে এর মধ্যে তার সবটাই কি আমরা জানি? চলুন জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। কমলা ভিটামিন সি সমৃদ্ধ, পুষ্টিকর ও জনপ্রিয় একটি ফল। আমাদের প্রতিদিনের শরীরে যে পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন হয় তা আমরা সহজেই একটি কমলা থেকে পূরণ করতে পারি। 100 গ্রাম ওজনের একটি কমলাতে রয়েছে ক্যালোরির পরিমাণ 43, কার্বোহাইড্রেট 9.7 মিলিগ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম, পটাশিয়াম 900 মিলিগ্রাম, ভিটামিন সি 49 মিলিগ্রাম, ভিটামিন বি 0.8 মিলিগ্রাম এবং ভিটামিন বি ফসফরাস রয়েছে 23 মিলিগ্রাম।
কমলাতে বিদ্যমান ভিটামিন সি আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন সিজনাল রোগগুলোকে প্রতিহত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা আমাদের সূর্যের ক্ষতিকারক ভিটামিন থেকে রক্ষা করে আমাদের শরীরে আল্ট্রাভায়োলেটের প্রতিরোধ করে ত্বককে সুস্থ, সতেজ ও সবল রাখে। এর বিটা ক্যারোটিনও আমাদের সেল ড্যামেজের প্রতিরোধের হাত থেকে রক্ষা করে। কমলাতে বিদ্যমান ভিটামিন বি ফোলেট হিসেবে দেহের জন্মগত ত্রুটিগুলোকে সারাতে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। কমলাতে রয়েছে চর্বিমুক্ত 80 ক্যালোরি, যা ধাপে ধাপে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে জ্বালানি হিসেবে কাজ করে থাকে। এছাড়া কমলাতে রয়েছে ইলেকট্রনিক সমতা রক্ষার জন্য শতকরা 7% পটাশিয়াম, যা আমাদের শরীরে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য ইলেকট্রনিক সমতা রক্ষা করে আমাদের শরীরকে রাখে সুস্থ ও সবল। কমলাতে বিদ্যমান ক্যালসিয়াম আমাদের শরীরের হাত ও দাঁতকে মজবুত করে থাকে। ম্যাগনেসিয়াম আমাদের স্নায়ুতন্ত্রকে ভালো করে রাখতে সাহায্য করে। কমলা আমাদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। এটা আয়রন শোষণে, ভিটামিন সির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কনস্টিপেশন প্রতিরোধে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কমলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান লিমিনয়েড আমাদের মুখের ত্বক, পাকস্থলী, ফুসফুসের ভিতরের কোষগুলোকে সুস্থ, সবল ও কোমল রাখতে সাহায্য করে। কমলা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল, কারণ এর টক আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়া যারা ওজন কমাতে চান, উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন এবং যাদের রক্তে ব্লাড কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, তারা অনায়াসেই সারাদিনে একটি কমলা গ্রহণ করতে পারেন। কিন্তু পটাশিয়াম যাদের বেশি এবং ক্রিয়েটিনের মাত্রা বেশি থাকে, এ ধরনের রেনাল ফাংশনের রোগীরা সহজে টক জাতীয় কমলা নেবেন না। তার কারণ এটা নেফ্রাইটিসের উপর চাপ ফেলে তাদের কিডনির সমস্যায় আক্রান্ত হওয়ার সমস্যা থাকে। যারা নিয়মিত কমলা খান তাদের দাঁতের ডেন্টাল ক্যারিজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এছাড়া পায়ের গোড়ালি ফাটা ত্বক পরিষ্কার করতে ও অপারেশনের পরে ক্ষত দ্রুত সারাতেও কমলার জুড়ি নেই। তাই প্রিয় দর্শক, যেহেতু ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান এবং ভিটামিন সি আমাদের শরীরে সঞ্চিত থাকে না, প্রতিদিনের ভিটামিন সি প্রতিদিনই নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের শরীরের প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে এই ভিটামিন সি সমৃদ্ধ কমলা অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। বংশে থাকলে যে কারো ডায়াবেটিস হতে পারে, তবে স্বাস্থ্যবিধি মেনে চললে বংশের রোগকেও ঠেকিয়ে দেয়া যায় বা বিলম্বিত করা যায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে মেকানিক্যাল ব্যাক পেইন। আচ্ছা, সেটা রোগীরা কিভাবে বুঝতে পারবে? আমি বুঝবো, বলে দিচ্ছি। মেকানিক্যাল ব্যাক পেইন হলো এটা যদি একটা স্পাইন হয়, আমরা স্পাইনটা নিচ্ছি, এটা আমাদের হিপ বোন, এখান থেকে লম্বা 1 2 3 4 5 এখানে কোমর ব্যথাটা হয়। এবং এই মেকানিক্যাল ব্যাক পেইনটা হলো এই যে এটা যে কোনো একটা মুভমেন্টে আপনার বেড়ে যাবে, অথবা কোনো মুভমেন্টে কমে যাবে, অথবা রেস্টে বেড়ে যাবে, অথবা রেস্টে কমে যাবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।